সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট আয়োজিত আজকের এই জুলাই সমাবেশের সভাপতি, এখানে উপস্থিত আছেন শহীদ আহনাফের বাবা, প্রকৃত বাবা এবং মা। বক্তব্য রেখেছেন অধ্যাপক তানজিমউদ্দিন খান স্যার। এখানে উপস্থিত শিক্ষার্থী বন্ধুগণ, ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের যারা আমার কথা শুনছেন, সবাইকে আমাদের দল বাসদ মার্কাদের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমার বক্তব্যের শুরুতেই জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন সেই শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। একই সাথে জুলাই হত্যাকাণ্ডের বিচার, নিহত আহত পরিবারকে তাদের ক্ষতিপূরণ এবং আহতদের চিকিৎসার দাবি আবারও করছি। এখানে সভার শুরু প্রথমেই শহীদ আহনাফের মা বক্তব্য রেখেছেন, কথা বলেছেন। আমরা এই গণঅভ্যুত্থানের আগে শহীদদের মায়েদের গল্প আমরা বইয়ে পড়তাম। আমরা পড়েছিলাম শহীদ জননী জাহানারা ইমামের কথা। ৭১ সালে শহীদ ভূমিকে যুদ্ধে পাঠানোর জন্য যার সাথে মায়ের সাথে তর্ক হচ্ছিল এবং একটা পর্যায়ে মা রুমিকে বলেছিল যে তোকে আমি দেশের জন্য কোরবানি করে দিলাম। সেই জাহানারা ইমামের গভীর যন্ত্রণার কথা ৭১ দিনগুলির উপন্যাস, সেই ডায়েরির ছত্রে ছত্রে আমরা সেটা পাই। উনি লিখেছিলেন যে লোহার সাঁড়াশি দিয়ে কোমরের দুই পাশে, পাঁজরের দুই পাশে কে যেন চেপে ধরেছে। একটা শ্বাসরুদ্ধকর অবস্থার বর্ণনা এবং তার জীবনের সেই কষ্টের বর্ণনা আমরা শহীদ আজাদের কথা পড়েছিলাম, তার মায়ের গল্প পড়েছিলাম। যে আজাদ জেলে বন্দী অবস্থায় পাকিস্তানিদের যখন তাকে ধরে নিয়ে গিয়েছিল, আজাদের মা তার সাথে দেখা করতে গিয়েছিল। আজাদ বলেছিল কয়েকদিন ধরে ওরা ভাত খায়নি, ভাত খেতে খুব ইচ্ছা করছে। কিংবা আমাকে ওরা যেখানে ঘুমাতে দেয় সেখানে প্রচন্ড ঠান্ডা লাগে এবং আমাকে অনেক অত্যাচার করে, প্রচন্ড কষ্ট হয়। আজাদের মা বলেছিল যতই অত্যাচার করুক কখনো কোনো কিছু প্রকাশ করিস না। এরপরে আজাদের মা আজাদের জন্য খাবার রেখে নিয়ে গিয়েছিল, কিন্তু আজাদকে আর পায়নি। এরপর আজাদের মা যতদিন বেঁচে ছিলেন কোনোদিন আর ভাত খায়নি, কোনোদিন বিছানায় ঘুমাননি। এই ছিল ৭১ মুক্তিযুদ্ধে আমাদের শহীদদের মায়ের গল্প। আমরা শহীদ টাকার মিলন ৯০ গণঅভ্যুত্থানে যিনি শহীদ হয়েছিলেন তার মায়ের গল্প আমরা শুনেছি। আর এখন আমাদের চোখের সামনে আমরা আর একটা শহীদ মায়েদের দুঃখ যন্ত্রণার গল্প শুনছি, যারা তার অল্প বয়সী সন্তানকে হারিয়ে, যে সন্তান আমাদের দেশে সারা জীবন যে গল্প আমরা শুনি যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই দুধে ভাতে থাকার জন্য যে সন্তানের জন্য সারা জীবনের চেষ্টা বাবা মার থাকে, সেই মা যখন তার সন্তানকে হারায় এবং সেই সন্তানের বিচার যখন ২ বছর ধরে পায় না, সেই মায়ের গল্প সেটা আমরা হয়তো শুনতে পারি, কিন্তু সেই যন্ত্রণাকে অনুভব করার শক্তি, সামর্থ্য সেটা আমাদের কতটুকু আছে, এই প্রশ্ন স্বাভাবিকভাবে থেকেই যায়। আমরা এটা জানি যে সেই যন্ত্রণা আমরা একইভাবে অনুভব করার সেই সামর্থ্য নেই, কিন্তু একজন মা হিসেবে, শহীদ মা হিসেবে যে আহ্বানটা রেখেছেন, সেই আহ্বানকে ধারণ করা, সেই আহ্বানের একটা মূল্য দেওয়া আমাদের একটা কর্তব্যের মধ্যে পড়ে। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বন্ধুরা এই কথাগুলো শুনছেন বা আজকে এই আলোচনা, আজকে এখানে যারা শুনছেন, আমরা অন্তত এই শপথ করা দরকার যে যারা হাজার হাজার মায়ের বুককে খালি করেছে, হাজার হাজার আমাদের ভাই বোনদেরকে যারা আহত করেছে, সেই জীবনদানের জন্য যে জীবনদানের যে আকাঙ্ক্ষা ছিল, যে চাওয়া ছিল, সেই আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য আমরা আমাদের যে সংগ্রাম,
সেই সংগ্রাম আমরা করব। বন্ধুগণ, আমরা যখন মানুষের একটা দেশে বসবাস করি, দেশের যখন একটা এই ধরনের একটা অবস্থা চলে, তখন আমরা সবসময় প্রত্যাশা করি দেশের যুবক, তরুণ, ছাত্র তাদের প্রতি। কারণ আমাদের দেশের ইতিহাসও যদি আমরা দেখি, তাহলে আমরা দেখবো যে এই শিক্ষার্থীরা, ছাত্র যুবক, তারাই বারে বারে দেশের যখন সংকট, তখন সেই সংকটে বুক আগলে দাঁড়িয়েছে, নিজের জীবনকে তুচ্ছ করে বারে বারে এই দেশমাতৃকাকে মুক্ত করার জন্য তারা সংগ্রাম করেছে। ফলে সেই যুবক তরুণদের প্রতি তো আমাদের আহ্বান থাকবে। এই বিশ্ববিদ্যালয়ে আমরা যারা পড়ি, যারা পড়েন, এই বিশ্ববিদ্যালয় চলে, স্কুল কলেজে যে পড়ালেখা হয়, তার যে খরচ সেটা আসে জনগণের ট্যাক্সের টাকায়। আমাদের দেশের সাধারণ জনগণ তাদের ট্যাক্সের টাকায় যে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হয়, সেই শিক্ষা প্রতিষ্ঠানে যারা পড়বে, তারা এই দেশের প্রতি, দেশের মানুষের প্রতি, যার ট্যাক্সের টাকায় সে পড়ালেখা করে, তাদের প্রতি তারা দায়বদ্ধ হবে। এটা একটা স্বাভাবিক চাওয়া, এবং সেই আহ্বানটাই আমরা সবার কাছে রাখতে চাই। এই আহ্বানে আমরা দেখি সমস্ত বড় মানুষরা যুগে যুগে এই ছাত্র সমাজের প্রতি রেখেছে, এই যুবক তরুণদের প্রতি আছে আহ্বান রেখেছে। নজরুল, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, মোফাজ্জল হায়দার চৌধুরী, আনোয়ার পাশা, সমস্ত বড় মানুষরা তারা সবসময় যুবক তরুণদের প্রতি আহ্বান রেখেছে যে চারিদিকে কত ধুলি, এই আবর্জনা কে দূর করবে। আহ্বান রেখেছে যে দেশের জন্য জীবনকে উৎসর্গ করতে হবে, এবং একদিকে দেশ, আরেকদিকে তুমি, এর মাঝখানে কোনো নাম গন্ধ থাকবে না, কোনো স্বার্থ থাকবে না। সমস্ত স্বার্থকে উপেক্ষা করে, সমস্ত খ্যাতি যশকে উপেক্ষা করে শুধুমাত্র দেশের জন্য, মানুষের জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে হবে। এই আহ্বানই তো যুগে যুগে সমস্ত বড় মানুষরা রেখেছে। তাহলে আজকে যখন এই অবস্থা এসে দাঁড়িয়েছে, জুলাই গণ অভ্যুত্থান, এবং জুলাই গণ অভ্যুত্থান করে বাংলাদেশের যে অবস্থা, সেই অবস্থায় আমাদের কর্তব্য কি হবে সেটা কি আমরা নির্ধারণ করব না? জুলাই গণহত্যার বিচার কেন হলো না? কেন বাংলাদেশে গণতান্ত্রিক সংস্কার, যেটা ছিল আমাদের একটা আকাঙ্ক্ষা, সেই গণতান্ত্রিক সংস্কার কেউ করলো না? আমরা কোন ধরনের আধিপত্য মেনে নেব না, এটার বিরুদ্ধে যখন আমরা আন্দোলন করেছিলাম, আজকে কেন মার্কিন সাম্রাজ্যবাদের সাথে এই ধরনের অসম একটা বাণিজ্য চুক্তি করা হলো? কেন বাংলাদেশে আবারও শিক্ষা প্রতিষ্ঠানে সেই সন্ত্রাস দখলদারিত্বের বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম, সেই শিক্ষা প্রতিষ্ঠানে আবারও সন্ত্রাস দখলদারিত্বের একটা পদক্ষেপ আমরা শুনতে পাচ্ছি? এই অবস্থা যখন তৈরি হচ্ছে, তখন এই প্রশ্ন, কে করবে? এই সংকট কেন হলো, এবং এই থেকে পরিত্রাণের পথ কি, উপায় কি? কেন এই সংকট এবং এই পরিত্রাণ পাওয়ার উপায় কি? এটা তো কে ভাববে? বেশিরভাগ মানুষ তো তারা হতাশ যে এত রক্তের তাদের মধ্য দিয়েও কোনো তো পরিবর্তন হলো না, তাহলে জীবনদান কি বৃথা গেল? তাহলে এই মানুষদের এই প্রশ্নের উত্তর দেবে কে? এবং একই সাথে তাদের সামনে একটা আশাবাদের বার্তা, সেই বার্তা তৈরি করার দায়িত্ব কাদের? সেই দায়িত্ব তো আমাদের, এই ছাত্র যুবক তরুণদের। তাদের এই সত্য মানুষের সামনে নিয়ে যেতে হবে যে কেন বাংলাদেশে বারে বারে মানুষের এই আত্মবলিদান সত্ত্বেও বাংলাদেশের মানুষের এই মুক্তি ঘটছে না। তার জন্য আমাদের করণীয় কি? সেই সত্যটা আমাদের নির্ধারণ করতে হবে, এবং সেই সত্যকে নির্ধারণ করার যে যন্ত্রণা, সেই যন্ত্রণাকে ধারণ করে আমাদের সেই লড়াইকে এগিয়ে নিয়ে যেতে হবে। যেমন করে সত্যকে ধারণ করার কারণে একদিন জিওনার্দো ব্রুনোরা আগুনে পুড়ে মরেছিল, গ্যালিলিওরা বছরের পর বছর জেলে থাকে, আর পরেও তাদের সত্যকে বিতরণ ছাড়ে নাই। যেমন করে মাদাম কুরিরা সমাজ সভ্যতাকে এগিয়ে দিয়েছিল, যেমন করে আমাদের এখানে ব্রিটিশ বিরোধী লড়াইয়ে, স্বাধীনতার যুদ্ধ করবে সমস্ত আন্দোলনে বড় বড় মানুষরা লড়াই করেছিল, যেমন করে মৌলানা ভাসানীরা বলেছিল
যে রাজনীতি হচ্ছে একটা উচ্চতর হৃদয় বৃত্তি, আর রাজনীতির কেন্দ্রে থাকবে মানুষ। ফলে সেই আহ্বান রেখে সেদিন ওই সিয়াটো সেন্টার বিরোধিতা করেছিল এবং পাকিস্তানের যে অন্যায় শাসন, সেই অন্যায় শাসনের বিরোধিতা করেছিল। সেই একই ধরনের আহ্বান বার্তা আজকে এই যুবক তরুণরা যদি মানুষের সামনে না নিয়ে যায়, তাহলে এই সত্যকে যদি না নিয়ে যায়, তাহলে এই সত্য নিয়ে যাওয়ার কোনো বাস্তবতা, সেই বাস্তবতা নেই। ফলে আমি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের এই জুলাই সমাবেশে আমাদের এই আহ্বানই থাকবে যে এই সত্যটাকে মানুষের কাছে নিয়ে যেতে হবে। কেন আপনারা জীবন দেওয়ার পরেও পরিবর্তন হলো না? পরিবর্তন কেন হয় না? সেই বার্তা আপনাদের নিয়ে যাওয়াটা জরুরি এবং সেই সত্যটা মানুষের কাছে নিয়ে যেতে হবে। এবং সেই সত্য নিয়ে যাওয়ার জন্য নিজেদের কোনো স্বার্থ থাকা যাবে না। এই সত্যকে নিয়ে যাওয়ার জন্য নিজে আমি করেছি, তার জন্য আমার সুবিধা লাগবে, এই মানসিকতা থাকা যাবে না। এই মানসিকতা বড় বড় মানুষদের জীবনে কখনো ছিল না। তারা একটা কাজ, সেই কাজ যখন করেছে মনে করেছে এটা তার কর্তব্য। এই কর্তব্যের জন্য তাদের লাভের কোনো প্রয়োজন হয়নি। মাদাম কুরির কথা তো আমরা সবাই জানি। মাদাম কুরি আলকাতরা থেকে রেডিয়াম আবিষ্কার করেছিলেন। পরিবারে অভাব ছিল। মাদাম কুরিকে যখন বলা হলো এই রেডিয়ামের জন্য প্যাটেন্ট করা যায়, তাহলে অনেক টাকা তাকে কোম্পানি তাকে টাকা দেবে, মাদাম কুরি রাজি হয়নি। মাদাম কুরি বলেছিলেন যে আলকাতরা থেকে রেডিয়াম, এটা তো প্রকৃতিতেই ছিল, আমরা বিজ্ঞানী হিসাবে এটা আমার কাজ, আমি এটা আবিষ্কার করেছি, এর জন্য আমরা তো সুবিধা নিতে পারি না। ফলে এই তো ছিল শিক্ষা, একটা নৈতিকতা, একটা মূল্যবোধ, একটা বড় চরিত্রের সংগ্রাম, সমস্ত লড়াই আমরা দেখেছি। ফলে একটা সংগ্রামের মধ্য দিয়ে এক একটা চরিত্র তৈরি হয়েছে, মানুষের মধ্যে একটা মূল্যবোধের স্রোত সেটা তৈরি হয়েছে। অথচ জুলাই গণ অভ্যুত্থানে আমরা দেখছি অনেকে এই লড়াইকে মূল্যবোধের একটা একটা অশ্লীলতা, যেন তেন ভাবে মানুষকে খেপিয়ে তোলা, এই ধরনের একটা চর্চার জায়গায় নিয়ে যাচ্ছে, একটা সুবিধার জায়গায় নিয়ে যাচ্ছে। এটা কখনো বড় লড়াইয়ের একটা রীতি হতে পারে না। বড় লড়াইয়ে যারা যুক্ত থাকে তারা নিজেদেরকে একটা নৈতিকতার সুরে অন্তত বাঁধে, তাদের মধ্যে একটা মূল্যবোধ থাকে, একটা সংস্কৃতি থাকে। মূল্যবোধ সংস্কৃতিবিহীন কোন লড়াই হয় না, সেই লড়াই মানুষের মধ্যে পরিবর্তন ঘটায় না। বরং যারা শাসক গোষ্ঠী, যারা মানুষের উপর শোষণ করে, অত্যাচার করে, ইতিহাসে আমরা এটাই দেখি, তারা মানুষের নৈতিকতাকে, মূল্যবোধকে নামিয়ে নিতে চায়। এই কারণে শরৎচন্দ্র বহুদিন আগে বলেছিলেন যে মানুষকে পশুর স্তরে না নামালে তাকে যে পশুর কাজ করানো যায় না। ফলে মানুষকে পশুর স্তরে নামিয়ে দাও, মানুষের মূল্যবোধ সংস্কৃতি নষ্ট করে দাও। একদিকে পর্নোগ্রাফি, মাদক, মানুষের যুবক তরুণদের সামনে বেকারত্ব, ফলে হতাশা, এই হতাশায় ভুগিয়ে দাও। আর যারা লড়াই করবে তারা প্রতিবাদ করবে, সেই লড়াই প্রতিবাদের মধ্য দিয়েও তার মধ্যে যাতে চরিত্র তৈরি না হয়, মূল্যবোধ তৈরি না হয়, তাহলে এই লড়াইয়ের মধ্যেও এমন কিছু ঢুকিয়ে দাও যাতে মানুষ এই লড়াইয়ের মধ্যে এই দিকগুলো দেখে মূল্যবোধ সম্পূর্ণ মানুষ আতঙ্কিত হয়, ভয় পায়, তারা দূরে সরে যায়। এই ধরনের একটা আক্রমণ, সেই আক্রমণ আমরা একটা লড়াইয়ের মধ্যে দেখতে পাচ্ছি। ফলে আমরা যুবক তরুণদেরকে আহ্বান করবো এই লড়াইয়ের মধ্যে যাতে একটা নৈতিকতার সুর থাকে। আমাদেরকে কেনা যাবে না, আমরা জীবন দিতে পারি, আমাদেরকে বেচা যাবে না। আমরা যেটাকে সত্য বলে বুঝেছি তার জন্য আমরা লড়াই করব। আমরা কারো কারো কাছে মাথা বিক্রি করবো না, আমরা দালালি করবো না। এই যে একটা সংগ্রামী যে চেতনা, এই চেতনা শাসক গোষ্ঠী সবচেয়ে বেশি ভয় পায় এবং এটাকেই তারা ধ্বংস করতে চায়। এটা নিয়ে আমাদের অনেক সচেতন থাকা দরকার। আরেকটি কথা আমরা বলতে চাই বন্ধুগণ, আমরা একটা কথা বলেছিলাম যে আওয়ামী ফ্যাসিবাদ, আওয়ামী যে দুঃশাসন, আওয়ামী যে দমন পীড়ন, শুধুমাত্র আওয়ামী লীগের পতনের মধ্য দিয়ে এটা শেষ হয়ে যাবে না। ফ্যাসিবাদ কোনো দল আনে না, ফ্যাসিবাদ আনে একটা ব্যবস্থা। ফলে আওয়ামী যে শাসন, আওয়ামী যে নীতি, সেই নীতিতে যদি দেশ পরিচালিত হয় তাহলে অনিবার্যভাবে ফ্যাসিবাদ আসবেই। আওয়ামী লীগ কেন ফ্যাসিবাদ কায়েম করেছিল? আওয়ামী লীগ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করতে গিয়ে
সাম্রাজ্যবাদীদের স্বার্থ রক্ষা করতে গিয়ে, তার ক্ষমতাকে পাকাপোক্ত করতে গিয়ে, দুর্নীতি লুটপাট করতে গিয়ে তো তাকে ফ্যাসিবাদ কায়েম করতে হয়েছিল। তাহলে সেই একই ধরনের নীতিতেই যদি দেশ পরিচালিত হয়, যে বৃহৎ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করব, সাম্রাজ্যবাদীদের স্বার্থ রক্ষা করব, আমার আশেপাশে যারা থাকবে তাদের দুর্নীতি লুটপাটের একটা অবাধ সুযোগ করে দেব, তাহলে চেহারের পরিবর্তন হলে চেহারের পরিবর্তন হবে না, ওই যে সেই ওই চেয়ারে বসবে, সেই একই নীতিতে রাষ্ট্র পরিচালনা করবে। ফলে আমরা বলেছিলাম যে যে নীতিতে আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনা করেছে, সেই নীতিতেই যদি রাষ্ট্র পরিচালিত হয় তাহলে ফ্যাসিবাদ যাবে না। অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান বিএনপি সরকার ওই একই নীতিতে দেশ পরিচালনা করছে, যার কারণে নির্বাচনের 3 দিন আগে মার্কিন বাণিজ্য চুক্তি হয়, যার কারণে কোথায় নতুন নতুন কর্মসংস্থান করবে, কিভাবে আমাদের শিল্প কলকারখানাকে সরকারিভাবে চালু করার মধ্য দিয়ে যুবক তরুণদের চাকরি তৈরি করবে, তার উদ্যোগ না নিয়ে কিভাবে এটার প্রাইভেটাইজেশন করা যায় সেই উদ্যোগ নেওয়া হচ্ছে। এক সময় ছিল এসালন গ্রুপ, বসুন্ধরা, আর এখন এই যে মেগা গ্রুপ, টিকে গ্রুপ, এই ধরনের নানান ধরনের গ্রুপ তৈরি করা হচ্ছে এবং তাদেরকে সুযোগ সুবিধা করে দেওয়ার জন্যই এই সরকার সেই একই নীতিতে দেশ পরিচালনা করছে। বিদ্যুতের বেসরকারীকরণ করে দাও, শিক্ষা স্বাস্থ্যের বেসরকারীকরণ করে দাও, কলকারখানাকে বেসরকারীকরণ করে দাও, আর আমেরিকার সাথে এমন একটা চুক্তি করো যে চুক্তির মধ্য দিয়ে আমাদের দেশের স্বার্থ রক্ষা হবে না, তাদের কাছ থেকে আমাদের বোয়িং জাহাজকে কিনতে হবে, তাদের কাছ থেকে আমাদের বেশি দামে গম কিনতে হবে, এলপিজি গ্যাস কিনতে হবে। এই ধরনের একটা নীতির দিকেই চলে যাচ্ছে। ফলে এই নীতি যদি চলে তাহলে অনিবার্যভাবে ফ্যাসিবাদ আসবে এবং সেই নমুনাগুলো কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে এবং সেটা আমরা দেখছি। ফলে এই কথা মানুষের কাছে নিয়ে যাবে কে? যে ফ্যাসিবাদ শুধুমাত্র আওয়ামী লীগ নয়, পুঁজিবাদী ব্যবস্থা যদি বহাল থাকে তাহলে ফ্যাসিবাদ থাকবে, তাহলে তার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। শুধুমাত্র আমরা সবাই জুলাই চেতনা ধারণ করি, এই জুলাই চেতনা ধারণ করা যায় না। জুলাই চেতনার মূল কথা ছিল বৈষম্যের বিলোপ। তাহলে কেমন করে বৈষম্য বিলোপ হবে, কেমন করে মানুষের স্বার্থ রক্ষা হবে, কেমন করে সব মানুষ তার অধিকার পাবে, কেমন করে ধর্ম বর্ণ সমস্ত মানুষ তার নাগরিক অধিকার নিয়ে বাঁচতে পারবে, বর্তমান ব্যবস্থায় কেন পারছে না, সেই কথাগুলো আমাদেরকে নিয়ে যেতে হবে, সেই সত্যকে আমাদের মানুষের কাছে নিয়ে যেতে হবে। তার জন্য কষ্ট স্বীকার করা, ত্যাগ স্বীকার করা, তার জন্য একটা কষ্টকর মানসিকতা নিয়ে লড়াই করা এবং কোন সুবিধার কাছে নিজেকে নত না করা, এই মনোভাব গড়ে তোলাটা খুব জরুরি এবং সেই লড়াই গড়ে তোলার প্রশ্নটা খুব জরুরি। সেটা যদি আমরা না গড়ে তুলতে পারি তাহলে আমরা হয়তো কষ্ট পাবো, আমরা কেউ কেউ হতাশ হব, কিন্তু এটাও আমরা জানি হতাশা কোনো পথ দেয় না। পথ দেয় প্রশ্ন তৈরি করা, পথ দেয় একটা মানুষের মুক্তি কিভাবে হবে, কিভাবে সংকটের সমাধান হবে, সেই দ্বারা প্রশ্ন তৈরি করার মধ্য দিয়ে। ফলে এই প্রশ্ন করার মানসিকতা আমাদের তৈরি করতে হবে এবং একটা ভয়াবহ অবস্থা সমস্ত দিক থেকে চলছে, সেই বিষয়গুলোকে আমাদের দেখতে হবে। ফলে এই দেখার কাজও কিন্তু জুলাই গণঅভ্যুত্থানকে স্মরণ করার একটা দায়বদ্ধতা তৈরি করে। সেই দায়বদ্ধতা নিয়ে আমরা চলবো কিভাবে চলবো? আমাদের এই প্রশ্ন করতে হবে যে আওয়ামী ফ্যাসিবাদ কেন বাংলাদেশে আসলো, কেন 55 বছরের এই শাসন ব্যবস্থা মুক্তিযুদ্ধের পরেও বাংলাদেশে বৈষম্য রয়েছে, কেন 55 বছর পরেও আমাদেরকে প্রশ্ন করতে হয় একজন মানুষের ঘর নাই কেন, কেন মানুষ শিক্ষার অধিকার পায় না, কেন স্বাস্থ্যের অধিকার পায় না, কেন কাজ নাই। এই প্রশ্ন করা এবং সেই প্রশ্নের খোঁজা, এই প্রশ্ন গুরুত্বপূর্ণ। এই প্রশ্ন করা ছাড়া সামনের দিনে আমরা চাইলেও আমাদের সংকটের সমাধান করতে পারবো না। তাহলে যে রাজনীতি গত 55 বছর চলেছে, সেই রাজনীতিতে কি মানুষের মুক্তি হবে? সেই রাজনীতিতে তো মানুষের 55 বছরের মুক্তি হয় নাই। মুক্তবাজার অর্থনীতি, যে অর্থনীতি মুক্তবাজার অর্থনীতির স্লোগান তুলে গত 55 বছর দেশ পরিচালিত হয়েছে, সেটার মধ্য দিয়ে মানুষের তো মুক্তি হয় নাই। তাহলে ওই একই নীতিতে চললে দেশের কি মুক্তি ঘটবে? মওদুদের যে রাজনীতি, সেই রাজনীতির কথা এখন প্রচলিত আছে। তাহলে মওদুদের যে রাজনীতি, সেই রাজনীতির মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের মুক্তি হবে? নারী সম্পর্কে তাদের অবস্থান কি, নারীদের সম্পর্কে তাদের অবস্থান কি, এখানে সংখ্যালঘু মানুষের সম্পর্কে তাদের অবস্থান কি,
বাংলাদেশের ইতিহাসের বিভিন্ন কাল পর্বে এই মওদুদি রাজনীতিকে যারা ধারণ করেছে, লালন করেছে, চর্চা করেছে, তাদের ভূমিকাটি এই সমস্ত প্রশ্নের জবাব না দিয়ে এই মওদুদি রাজনীতি বাংলাদেশের মানুষের কি মুক্তি ঘটাতে পারবে? তাহলে মওদুদির রাজনীতি যদি সত্যিকার অর্থে বাংলাদেশের জনগণের সেই মুক্তির জায়গা তৈরি করতে না পারে, মওদুদির রাজনীতি যদি ওই একই ভাবে এই যে পুঁজিবাদী যে ধারা সেই রাজনীতি যদি চর্চা করে, তাহলে স্বাভাবিকভাবে সেই মুক্তির নির্দেশনা তৈরি করতে পারবে না। বিএনপি যে রাজনীতি করছে সেই একই রাজনীতি তো বাংলাদেশে ওই 96 সালে যখন ক্ষমতায় এসেছিল, 2001 সালে যখন ক্ষমতায় এসেছিল, সেই রাজনীতির বাইরে কোন রাজনীতি কি তারা করতে চায়? তাহলে সেই রাজনীতি তো জনগণ প্রত্যাখ্যান করেছিল। তাহলে সেই রাজনীতি যদি বাংলাদেশে চলে, তাহলে তারা জনগণের সংকটের সমাধান কি করতে পারবে? আমাদের অনেক প্রগতিশীল বন্ধুরা বলে যে মৌলবাদ সাম্প্রদায়িকতাকে মোকাবেলা করতে হলে এই যে আমাদের আজকে এদেরকে লাগবে, এই ভুল তারা করেছিল একবার, আওয়ামী লীগকে ফ্যাসিবাদ করেছিল এটার মধ্য দিয়ে। ফলে একই ধরনের ভুল করার মধ্য দিয়ে এই সংকটের সমাধান হবে না। আমরা মনে করি যে জনগণের পক্ষের যে রাজনীতি, এমন করে জনগণের এই সংকটের সমাধান হবে, তার জন্য যদি একটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি মানুষ আয়ত্ত না করতে পারে, আমাদের সেই সংকটের সমাধান কিভাবে হবে? একটা মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গিতে যদি সেটা বিচার না করে, আমরা এটা মনে করি, তাহলে আজকের দিনের এই সংকটের সমাধান শাসক গোষ্ঠী যে প্রক্রিয়া রাজনীতি করেছে সেটার মধ্য দিয়ে হয় নাই, বরং শাসক গোষ্ঠীর এই রাজনীতি বারে বারে বাংলাদেশে অভ্যুত্থানের পরিবেশ তৈরি করেছে। নব্বইয়ের গণ অভ্যুত্থান হয়েছে, বিভিন্ন সময় মানুষের লড়াই জীবন দানের ঘটনা ঘটেছে, এবং সর্বশেষ এই আহনাফ সহ আমাদের 1400 শিশু, কিশোর, সাধারণ যুবক, তরুণ, শ্রমিক তারা জীবন দিয়েছে। ফলে সেই রাজনীতির ধারা আমরা চাই না। এটাই হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষাকে ধারণ না করলে জুলাই অভ্যুত্থানের মূল প্রশ্নকে বাদ দিয়ে আমরা যত আলোচনা করি না কেন, সেটা মানুষের এই সংকটের সমাধান করবে না। ফলে আমরা এই প্রশ্ন আমাদের দেশের যুবক তরুণদের সামনে রাখতে চাই। এই বিষয়গুলোর মীমাংসা বাংলাদেশের রাজনীতিতে হতেই হবে। এই মীমাংসা করা ছাড়া এই যে দেশের জনগণের সংকট, সেই সংকটের সমাধান হবে না। বন্ধুগণ, আমরা সেই সমাধান করতে পারিনি। বারে বারে এই দেশের যুবক তরুণরা জীবন দিয়েছে, কিন্তু এই সংকটের সমাধান হয়নি। ফলে এই কথা আপনাদেরকে আবারও বলতে চাই, দেশের যুবক তরুণদেরকে বলতে চাই, আপনাদের প্রতি আমাদের সবসময় প্রত্যাশা থাকে সমস্ত মানুষ সংগ্রামী যারা করেছে সেটার জন্য এই লড়াই, এই সংগ্রাম, এই যুবক তরুণরা তারাই আশাবাদ তৈরি করেছে। আমাদের দেশের মানুষ একটা ভয়াবহ সংকটের মধ্যে আছে। মানুষের যে অধিকার, সেই অধিকার বঞ্চিত যে মানুষ, অশিক্ষায় জর্জরিত যে মানুষ, যে মানুষরা আজকে শিক্ষা দীক্ষা নাই বলে মনে করে আমার জীবনটা এমনই হয়ে থাকবে, সেই মানুষদের আশা আকাঙ্ক্ষা যদি সত্যিকার অর্থ পূরণ করতে হয়, তাহলে একদল হৃদয়বান, চরিত্রবান এবং নিজের জীবনকে তুচ্ছ করতে জানে, দেশের মানুষের জন্য নিজেকে সঁপে দিতে পারে, এই যুবক তরুণদের সেই সাহসী স্পর্ধা নিয়ে দাঁড়ানো ছাড়া আমাদের মুক্তির আর কোনো পথ আছে বলে আমাদের জানা নেই। আর সেই সংগ্রামটাই আমাদেরকে করতে হবে। আহানাফদের মৃত্যু, আহানাফদের এই জীবনদান, আমাদের সেই দায়িত্ব, আমাদের উপর সেই কর্তব্য হাজির করে গিয়েছে। এই জুলাই সেই প্রশ্ন যে আমরা সেই কর্তব্য পালন করব কিনা, আমাদের সেই কর্তব্য অবশ্যই পালন করতে হবে। ইতিহাসের যে শিক্ষা, ইতিহাসের যে দায়ভার, সেটাকে শোধ করার মধ্য দিয়ে এই সত্যিকারের মানুষ সজায়, সেই সংগ্রাম আমরা করব, সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি।